তোমরা কি জানো উত্তর আমেরিকা মহাদেশ কেন এত শিল্পে আর কৃষিক্ষেত্রে উন্নত? জানো কি তোমরা? কি এমন আছে যার কারণে উত্তর আমেরিকা মহাদেশ শিল্প এবং কৃষির ক্ষেত্রে সবার শ্রেষ্ঠ? সেখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু, চারনোজেম মৃত্তিকা, আধুনিক প্রযুক্তি সেখানকার কৃষি এবং শিল্পকে এক শিখরে নিয়ে গেছে, এক শীর্ষে নিয়ে গেছে। সেই সম্পর্কে আরো বিস্তৃতভাবে জানতে গেলে তোমাদের আমার সাথে জুড়ে থাকতে হবে স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলের সাথে। চলো আজকে অষ্টম শ্রেণীর নবম অধ্যায় উত্তর আমেরিকার সম্বন্ধে পার্ট 2 সম্পর্কে আমরা জেনে নিই। চলো শুরু করা যাক। আচ্ছা, এই বইটি আশা করি সকলের কাছেই আছে। এটা হচ্ছে অষ্টম শ্রেণীর বই। অষ্টম শ্রেণীর নবম অধ্যায় উত্তর আমেরিকা সম্পর্কে, উত্তর আমেরিকার পার্ট 2 সম্পর্কে আমরা পড়ব। আগের ভিডিওতে আমরা পার্ট 1 সম্পর্কে জেনেছি, যারা এখনো দেখোনি তারা দেখে নিও। আচ্ছা, এটা ওয়ার্ল্ডের ম্যাপ, মানে বিশ্বের মধ্যে যে উত্তর আমেরিকার অবস্থানটা কোথায় সেই সম্পর্কে জানতে হবে। উত্তর আমেরিকা আমরা জানি যে পৃথিবীর 7টি মহাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ, একটা অন্যতম মহাদেশ। তাহলে তার অবস্থানটা কোথায়? এটি হচ্ছে তার অবস্থান। ঠিক আছে, এবারে উত্তর আমেরিকার সম্পর্কে আমরা আগে জেনেছি যে কিরকম পর্বত আছে, কিরকম ভূপ্রাকৃতিক অঞ্চল, কি কি নদ নদী আছে, সব সম্পর্কে আমরা জেনেছি। বা কি জলবায়ু, কি কি জলবায়ু এখানে আছে সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে দেখো যে উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ু কি কি আছে এখানে দেয়া আছে। প্রথমেই আছে দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদ। ঠিক আছে, এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল ও তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদের অবস্থানটা কোথায় সেই সম্পর্কে জানতে হবে আগে। বলছে উত্তর আমেরিকা মহাদেশের উত্তরাংশ এবং পশ্চিম আলাস্কার থেকে লাব্রাডর পর্যন্ত এবং গ্রিনল্যান্ডে এই অংশে, এই জায়গায় হচ্ছে কি তুন্দ্রা জলবায়ু বা তুন্দ্রা স্বাভাবিক উদ্ভিদের অবস্থান রয়েছে। তাহলে আমরা চলো দেখে নিই। এটা হচ্ছে দেখো তুন্দ্রা জলবায়ু অঞ্চল, দেখতে পাচ্ছ এই যে এই অঞ্চলটাই হচ্ছে কি তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এই অঞ্চলটাই হচ্ছে কি তুন্দ্রা জলবায়ু অঞ্চল। এবারে এই জলবায়ু অঞ্চলে কোথায় কি রকম, মানে এই জলবায়ু অঞ্চলে বৈশিষ্ট্য কি আছে, কি কি উদ্ভিদ লক্ষ্য করা যায়, কি কি অরণ্যের সৃষ্টি হয়েছে, সব সম্পর্কে আমরা জানবো। চলো শুরু করা যাক। বলেছে কি এই জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য, এই জলবায়ুর বৈশিষ্ট্য কি বলেছে, বছরে 8 থেকে 9 মাস শীতকাল। এই সময় মাঝে মাঝে তুষারপাত ও তুষারঝড় হয়। কেবলমাত্র গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জন্য সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে জলবায়ু, মানে এই জলবায়ুর বৈশিষ্ট্য কি? এই জলবায়ু হচ্ছে যে 8 থেকে 9 মাসই শীতকাল থাকে। ঠিক আছে, আর কি বলেছে যে এই সময় মাঝে মাঝে তুষারপাত তুষারঝড় হয়। যদি 8 থেকে 9 মাস শীতকালই থাকে তাহলে তো তুষারঝড় তুষারপাত হবে, এটা তো স্বাভাবিক, তাই না? আর কি বলেছে, কেবলমাত্র গ্রীষ্মকালে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রভাবে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়। এবার এখানে কি কি উদ্ভিদ লক্ষ্য করা যায় দেখো, মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, অলডার, এই সমস্ত উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। এবার এই সমস্ত উদ্ভিদের কি কি বৈশিষ্ট্য, মানে কি আছে এই সমস্ত উদ্ভিদে? যেমন অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও গুল্ম জাতীয় গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ দেখা যায়। বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। এদেরকে ঝোপ তুন্দ্রা বলা হয়। তাহলে কি কি বললাম, যে এই সমস্ত এই জলবায়ু অঞ্চলে আমরা কি কি গাছ দেখলাম, মস, লাইকেন, বার্চ, উইলো, জুনিপার, এই সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায়। এবার এই সমস্ত উদ্ভিদে কি সৃষ্টি করে বলছে, অধিকাংশ উদ্ভিদ শৈবাল ও গুল্ম জাতীয় গ্রীষ্মকালে বরফমুক্ত অঞ্চলে বাহারি ফুলের গাছ দেখা যায় এবং বরফমুক্ত স্থানে বার্চ, উইলো, জুনিপার প্রভৃতি গাছের ঝোপ দেখা যায়। এরা একসাথে ঝোপের সৃষ্টি করে, তাই একে কি বলা হয়, তুন্দ্রা ঝোপ। ঠিক আছে, নেক্সট হচ্ছে তৈগা জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। এই তৈগা জলবায়ু বা সরলবর্গীয় অরণ্যের অবস্থানটা কোথায় সেই অবস্থানটা সম্পর্কে জানতে হবে। বলছে তুন্দ্রা অঞ্চলের দক্ষিণে
কানাডার ব্রিটিশ কলম্বিয়া থেকে নিউ ফাউন্ডল্যান্ড পর্যন্ত। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। দেখো তৈগা জলবায়ু অঞ্চল কি বললাম, যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলের দক্ষিণে, দক্ষিণ দিকে দেখতে পাচ্ছ এই যে জলবায়ু অঞ্চলটা, এই পুরোটাই হচ্ছে কি তৈগা জলবায়ু অঞ্চল। এই তৈগা জলবায়ু অঞ্চলের এবার কি বৈশিষ্ট্য আছে, কি কি উদ্ভিদ আছে, সেখানকার উদ্ভিদ কি সৃষ্টি করে, মানে কি কিসের মানে অরণ্যের কি বৈশিষ্ট্য আর কি, সে সম্পর্কে জেনে নিই। চলো, বলেছে কি যে তৈগা জলবায়ু অঞ্চল তুন্দ্রা জলবায়ু, স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয়, শীতকালে প্রবল তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। তাহলে কি বলেছে, গ্রীষ্মকালে অল্প পরিমাণে বৃষ্টিপাত আর শীতকালে কি বলেছে তুষারপাত এই জলবায়ুর অন্যতম বৈশিষ্ট্য। কি কি গাছ দেখা যায়, পাইন, ফার, স্প্রুস, লার্চ, এই সমস্ত গাছ দেখতে পাওয়া যায়। গাছগুলি শঙ্কু আকৃতির এবং গাঢ় সবুজ হয়। কি কিরকম টাইপের গাছগুলো, বলছে গাছগুলো হচ্ছে শঙ্কু আকৃতির এবং গাঢ় সবুজ বর্ণের হয়। শঙ্কু আকৃতি মানে তোমরা কি ক্রিসমাস ট্রি দেখেছো তো, বড়দিনে যে ক্রিসমাস ট্রি আছে সেইগুলো হচ্ছে কি মানে টোপরের মতো আকারের হয় না, সেই রকম আকারের গাছ লক্ষ্য করা যায়, শঙ্কু আকৃতি আর সবুজ রঙের। সরলবর্গীয় গাছের কাঠ নরম হওয়ার জন্য একে নরম কাঠের অরণ্য বলা হয়। ওই যে সরলবর্গীয় কাঠ, ওই কাঠগুলো খুব নরম হয়, যার কারণে একে সরলবর্গীয় কাঠের অরণ্য বলা হয়। এই অঞ্চল থেকেই পৃথিবীর সর্বাধিক নরম কাঠ আহরণ করা হয়। তাহলে কোন অঞ্চল থেকে নরম কাঠ আহরণ করা হয়, তখন আমরা কি বলবো, তৈগা জলবায়ু ও সরলবর্গীয়, তৈগা জলবায়ু অঞ্চলে পাওয়া যায় আর সরলবর্গীয় অরণ্যে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। এই তাহলে লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যের অবস্থানটা কোথায়, বলছে সরলবর্গীয় অরণ্য অঞ্চলের দক্ষিণ পূর্বে উত্তরে হ্রদ অঞ্চল থেকে শুরু করে সমগ্র পূর্বের উচ্চভূমি অঞ্চল, মিসিসিপি মিসৌরি সমভূমি ও পূর্ব উপকূল ভাগ। তাহলে এর অবস্থানটা কি বলছে, সরলবর্গীয় অরণ্য অঞ্চলের দক্ষিণ পূর্বে। চলো দেখে নেওয়া যাক কোথায় এর দেখা যায়। বলছে সরলবর্গীয় যে অরণ্য, এটা আমরা জানলাম, এই সরলবর্গীয় অরণ্যের দক্ষিণ পূর্বে। ঠিক আছে, এই যে দক্ষিণ পূর্বে, দক্ষিণ দিকে এটা দক্ষিণ পূর্বে, মানে এই অঞ্চলটা হচ্ছে লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ জলবায়ু। ঠিক আছে, এই যে দক্ষিণ পূর্বে, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এই দক্ষিণ পূর্বে মানে এই যে জলবায়ু অঞ্চল, এই জলবায়ু অঞ্চল হচ্ছে লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্য। এবার জেনে নেওয়া যাক এই অরণ্যের বৈশিষ্ট্য কি, কি উদ্ভিদ আছে, সেখানকার উদ্ভিদ কি সৃষ্টি করেছে, কিরকম তার বৈশিষ্ট্য রয়েছে। চলো জেনে নেওয়া যাক। বলেছে যে গ্রীষ্মকালে জলবায়ু মৃদু কিন্তু দক্ষিণাংশে যথেষ্ট উষ্ণ, দক্ষিণ পশ্চিম বায়ুর প্রভাবে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। শীতল লাব্রাডর স্রোতের প্রভাবে শীতকালে উপকূল ভাগ বেশ শীতল থাকে। তাহলে এই যে অঞ্চল যেখানে সারা বছর বৃষ্টিপাত হয় লক্ষ্য করা যাচ্ছে। আগেরটাতে আমরা দেখলাম যে সামান্য পরিমাণে বৃষ্টিপাত হয়, ঠিক আছে, কিন্তু এখানে হচ্ছে সারা বছরই বৃষ্টিপাত হয়। কোথায়, লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যে। কি কি গাছ দেখতে পাওয়া যায়, ওক, ম্যাপল, এলম, অ্যাশ প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ এবং পাইন, ফার জাতীয় সরলবর্গীয় উদ্ভিদ। এখানে পর্ণমোচী উদ্ভিদও লক্ষ্য করা যায়, আবার সরলবর্গীয় উদ্ভিদও লক্ষ্য করা যায়। পর্ণমোচীর মধ্যে কি কি উদ্ভিদ, ওক, ম্যাপ, এলম, অ্যাশ ইত্যাদি, আর সরলবর্গীয় মধ্যে পাইন, ফার জাতীয় ইত্যাদি সরলবর্গীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। এই অরণ্য অঞ্চলে নাতিশীতোষ্ণ পর্ণমোচী ও সরলবর্গীয় উদ্ভিদের সংমিশ্রণে ঘটে। এখানে পড়েই বুঝতে পারলাম এখানে পর্ণমোচী উদ্ভিদ আছে, আবার সরলবর্গীয় উদ্ভিদও আছে, তাহলে এদের সংমিশ্রণে ঘটছে, মানে সৃষ্টি হয়েছে, তাই একে মিশ্র অরণ্য বলা হয়। দু রকমের উদ্ভিদ লক্ষ্য করা যায় বলে এখানে একে মিশ্র অরণ্য বলা হয়। কাকে, এই লরেন্সীয় জলবায়ুকে, লরেন্সীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ মিশ্র অরণ্যকে। ঠিক আছে, কি কি উদ্ভিদ দেখা যায়, পর্ণমোচী উদ্ভিদও দেখতে পাওয়া যায়, আবার কি সরলবর্গীয় উদ্ভিদও লক্ষ্য করা যায়। বলছে কি শরৎকালে গাছগুলি পাতা লাল বা হলুদ কমলা হয়ে যায়,
এবং তারপর এগুলি ঝরে পড়ে, সেই শরৎকালকে এখানে ফল বলা হয়। একমাত্র শরৎকালে এখানকার গাছগুলির পাতাগুলো লাল কমলা হয়ে যায়, যার কারণে পাতাগুলো হচ্ছে কি ঝরে পড়ে। তাই সেই কারণে শরৎকালকে ফল বলা হয়। ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, ঠিক আছে, ফল বলা হয়, পাতাগুলি ঝরে পড়ে যায় বলে শরৎকালকে এখানে ফল বলা হয়। এবার কি বলেছে, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি। পরেরটা তাহলে কি, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমি। কি বলেছে, মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর রকি পার্বত্য মধ্যভাগ অঞ্চল বা বৃহৎ হ্রদ অঞ্চল। তাহলে এর অবস্থান কি বলছে, মধ্যভাগ বরাবর। দেখো মধ্যভাগ বরাবর মানে হচ্ছে এই যে দেখছো মধ্যভাগ বরাবর। শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু বা নাতিশীতোষ্ণ তৃণভূমির অবস্থান কি, মধ্যভাগ বরাবর। ঠিক আছে, এবার এখানে কি কি বৈশিষ্ট্য আছে চলো জেনে নেওয়া যাক। বলছে কি, মহাদেশের প্রায় মধ্যভাগ বরাবর জানলাম এর অঞ্চলের অবস্থান। এবার কি বৈশিষ্ট্য, মহাদেশের অভ্যন্তরে অবস্থিত হওয়া জলবায়ু চরম ভাবপন্ন। ঠিক আছে, এর আরেক নাম হচ্ছে প্রেইরি জলবায়ু। তাহলে কোন জলবায়ুর আরেক নাম প্রেইরি জলবায়ু, শীতল নাতিশীতোষ্ণ মহাদেশীয় জলবায়ু। ঠিক আছে, গ্রীষ্মকালে যথেষ্ট উষ্ণ ও শীতকালে উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। হিমাঙ্কের নিচে মানে জিরোর নিচে হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা কি কি গাছ দেখতে পাওয়া যায়, আলফা আলফা, চাপড়া, সিস প্রভৃতি তৃণজাতীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। তৃণই প্রধান স্বাভাবিক উদ্ভিদ। বলছে এখানে তৃণই হচ্ছে প্রধান স্বাভাবিক উদ্ভিদ, তবে যেখানে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে বার্চ উইলো গাছ দেখা যায়। পশ্চিম থেকে পূর্বে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ বেড়ে যাওয়ায় তৃণের দৈর্ঘ্য বাড়তে থাকে। একমাত্র কি পশ্চিম থেকে পূর্ব দিকে বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকার কারণে সেই সমস্ত অঞ্চলে তৃণ জন্মায়, কিন্তু তৃণের দৈর্ঘ্যটা ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে, মানে এখানকার মেন উদ্ভিদ হচ্ছে তৃণ জাতীয় উদ্ভিদ, কিন্তু এখানে বৃষ্টিপাত যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে বেশি হওয়ার কারণে তৃণই থাকে, কিন্তু তার দৈর্ঘ্যটা ক্রমশ বাড়ে, মানে একটু বড় উদ্ভিদ লক্ষ্য করা যায়। নেক্সট কি আছে, নেক্সট দেখো বলেছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু বা ক্রান্তীয় আর্দ্র অরণ্য। এই অরণ্যের অবস্থানটা কোথায়, বলছে মধ্য আমেরিকা দেশসমূহ, ফ্লোরিডার দক্ষিণাংশ ও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ। তাহলে কি বলেছে, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। তাহলে কি তার অবস্থানটা কোথায়, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। দেখো এখানে আছে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু। এই যে জলবায়ু অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই জলবায়ু অঞ্চলটা দেখতে পাচ্ছ তো, এই জলবায়ু অঞ্চলটা মানে এই যে জলবায়ু অঞ্চলটা দেখতে পাচ্ছ, এই জলবায়ু অঞ্চলটাকে আমরা বলবো ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল। ঠিক আছে, এবার এই অঞ্চলের বৈশিষ্ট্য কি, কি কি উদ্ভিদ আছে চলো জেনে নেওয়া যাক। বলেছে যে নিরক্ষীয় জলবায়ুর মতনই সারা বছর বৃষ্টিপাত হয় এখানে। তাই জলবায়ু উষ্ণ আর্দ্র, মাঝে মাঝে ক্রান্তীয় ঘূর্ণপাতের প্রাদুর্ভাব এখানে দেখতে পাওয়া যায়। তাহলে কি এখানকার কিন্তু সারা বছরে বৃষ্টিপাত হয়, যার কারণে কি সবুজ, চির সবুজ দেখবেন। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছরই বৃষ্টিপাত হয়, যার কারণে এখানে কিন্তু মানে সবুজ জাতীয় উদ্ভিদ মানে চির সবুজ উদ্ভিদ কিন্তু জন্মাবে, কারণ সারা বছরই তো বৃষ্টিপাত হচ্ছে না। কি বলেছে, উষ্ণ আর্দ্র মাঝে মধ্যে ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। কি কি গাছ দেখা যায়, মেহগনি, পাম, আবলুস, রাবার, কোকো প্রভৃতি চিরহরিত উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। আগেই বললাম যেখানে বৃষ্টিপাত বেশি মানে এখানে কি চিরসবুজ জাতীয় উদ্ভিদ লক্ষ্য করা যায়। এবার কি কি সৃষ্টি করে, মানে কিরকম অরণ্যের বৈশিষ্ট্য, স্বাভাবিক উদ্ভিদের কি প্রাচুর্যতা, জ্যোৎস্নাতা আছে। বলছে বিভিন্ন প্রজাতির গাছ অত্যন্ত ঘনভাবে জন্মায়। গাছগুলি পাতা একত্রে মিশে বৃহৎ চাঁদোয়া তৈরি করে। এখানে কি বলেছে দেখো, বলছে গাছগুলো হচ্ছে অনেক বড় হয়, চিরসবুজ হয়, একসাথে জমাট বেঁধে থাকে, যার কারণে একটা স্তরের সৃষ্টি হয়। তোমরা দেখেছো কোনো ফুলের তোড়া, ধরো গোলাপ ফুলের তোড়া যখন অনেকগুলো গোলাপকে নিয়ে তৈরি করা হয়, তখন দেখবে তার একটা লেয়ার তৈরি হয় না, একসাথে একসাথে নিয়ে করলে সেই তোড়াটা কি সামনের দিকে একদম ঘন
ঘেঁষে ঘেঁষে রাখলে একটা স্তর তৈরি হয় না, ঠিক এখানেও সেরকমই বলা হয়েছে যে গাছগুলি সংঘবদ্ধভাবে ঘনভাবে পাশাপাশি অবস্থান করার কারণে একটা স্তরের সৃষ্টি করা হয়, সেই স্তরকে ক্যানোপি বলে। ক্যানোপি, ঠিক আছে, সেই যে স্তরের সৃষ্টি হয় সেটাকে ক্যানোপি বলে। এখানে লার্জ ক্যানোপি মানে অনেক বড় ক্যানোপি সৃষ্টি হয়, মানে অনেক গাছ এখানে সংঘবদ্ধভাবে অবস্থান করে, ঠিক আছে, ঘনভাবে অবস্থান করে স্তরের সৃষ্টি করে। আচ্ছা, তাহলে এখানে কি ক্যানোপি, লার্জ ক্যানোপি খুব ইম্পর্টেন্ট। চাঁদোয়া স্তর বলে, যদি চাঁদোয়া স্তর কোন জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যায় তখন কি বলবে, ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল। কোথায় দেখা যায়, উত্তর আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে এই চাঁদোয়া স্তরের সৃষ্টি হয়। যদি বলে উত্তর আমেরিকার কোন জলবায়ু অঞ্চলে, তখন বলতে হবে ক্রান্তীয় উষ্ণ আর্দ্র জলবায়ু অঞ্চল। আচ্ছা, এই চিরসবুজ গাছগুলো কাঠ অত্যন্ত শক্ত প্রকৃতির হয়। তাহলে কোন এখানকার গাছ তাহলে কি শক্ত প্রকৃতির, অত্যন্ত কাঠ শক্ত প্রকৃতির হয় এবং গাছগুলি খরা প্রতিরোধ হওয়ায় উষ্ণ ও শুষ্ক শীতকালে ভালোভাবে বেঁচে থাকে। তাহলে এখানকার আমরা গাছের বিবরণে কি জানলাম, যে এখানকার গাছের কাঠ হচ্ছে শক্ত হয়, চিরসবুজে কিন্তু শক্ত। তাহলে কোথাকার গাছ আমরা জানলাম নরম হয়, কোথাকার বলতো, তৈগা জলবায়ু অঞ্চলে দেখো গাছ খুব নরম থাকে, ঠিক আছে, নরম কাঠের অরণ্য বলা হয়। এবার হচ্ছে কি ভূমধ্য সাগরীয় জলবায়ু বা ভূমধ্য সাগরীয় অরণ্য, তার অবস্থানটা কোথায়, বলছে মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে ক্যালিফোর্নিয়া উপকূল অঞ্চলে। কোথায় বলেছে দেখে না যা, দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, দেখো ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল, এই যে এই অঞ্চলটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চল। এবার এই অঞ্চলে বৈশিষ্ট্য কি আছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। বলছে সারা বছরই রোদ ঝলমলে সম্ভাবাপন্ন জলবায়ু, দক্ষিণে পশ্চিমে পশ্চিম বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, তবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। ঠিক আছে, তাহলে কি সারা বছরই রোদ ঝলমলে আবহাওয়া থাকে এবং সম্ভাবাপন্ন জলবায়ু, দক্ষিণ পশ্চিম পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয়, তবে গ্রীষ্মকাল শুষ্ক থাকে। এবার কি কি গাছ এখানে লক্ষ্য করা যায়, অলিভ, জলপাই, কক, ওক, উইলো, আঙুর ইত্যাদি ফলের গাছ, এখানে কমলা লেবু ইত্যাদি ফলের গাছ এখানে লক্ষ্য করা যায়। গাছগুলি পাতা কাণ্ড পুরু মোম জাতীয় আবরণে ঢাকা, গ্রীষ্মকাল শুষ্ক হওয়ায় গাছের শিকড় বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়। ঠিক আছে, নেক্সট কি, তাহলে কি জানলাম আমরা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে, যে গাছগুলির পাতা কাণ্ড পুরু মোম জাতীয় আবরণে ঢাকা, গ্রীষ্মকাল হচ্ছে শুষ্ক হওয়ায় গাছের শিকড় হচ্ছে কি বহুদূর মানে আরো গভীরে প্রবেশ করতে পারে। এবার কি উষ্ণ মরু জলবায়ু ও মরু অঞ্চল, এর অবস্থানটা কোথায়, বলছে পশ্চিমে ক্যালিফোর্নিয়া থেকে পূর্বে মেক্সিকো পর্যন্ত সোনারাম মরুভূমি। ঠিক আছে, উষ্ণ মরু অঞ্চল, চলো দেখে নেওয়া যাক অবস্থানটা কোথায়। উষ্ণ মরু অঞ্চল, এই যে দেখতে পাচ্ছ এই অঞ্চলটা হচ্ছে উষ্ণ মরু অঞ্চল। ঠিক আছে, এবার এই উষ্ণ মরু অঞ্চলের বৈশিষ্ট্য কি আছে, বলছে গ্রীষ্মকালীন দীর্ঘস্থায়ী এবং প্রচন্ড উষ্ণ ও শুষ্ক প্রকৃতির। নাম শুনেই বুঝতে পারছো সেখানে গরমের বেশি প্রভাব রয়েছে, সেখানকার জলবায়ু উষ্ণ প্রকৃতিরই হবে। কি বলেছে, যে গ্রীষ্মকাল দীর্ঘস্থায়ী, সেখানে গ্রীষ্মকাল হচ্ছে অনেক দিন ধরে থাকে, ঠিক আছে, এবং প্রচন্ড উষ্ণ ও শুষ্কতার প্রকৃতি, অত্যন্ত বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চল জুড়ে অতি অল্প বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অঞ্চল জুড়ে মরুভূমির সৃষ্টি হয়েছে। যেমন দেখো এখানে সোনারাম মরুভূমি, এই যে সোনারাম লেখা আছে, এখানে বৃষ্টিপাতের পরিমাণও কম, শুষ্কতার পরিমাণ বেশি, গরমের পরিমাণ বেশি, উষ্ণতম স্থান। ঠিক আছে, আচ্ছা কি কি গাছ এখানে দেখতে পাওয়া যাবে, আমরা যেমন জানি যে মরুভূমি অঞ্চলে যেরকম গাছ থাকবে সেই রকমই এখানে দেখা যাবে। তারপর কি দেখা যাচ্ছে, অ্যাক্সিয়া, বাবলা, জোশুয়া, ফণি মনসা প্রভৃতি। তাহলে কি কি গাছ, ফণি মনসা, জাসুয়া, বাবলা, অ্যাক্সিয়া এই সমস্ত কাঁটা জাতীয় গাছ বেশি লক্ষ্য করা যায় এখানে। বৃষ্টিপাতের অভাবে অধিকাংশ গাছই ঝোপ গুল্ম জাতীয় হয়,
মানে ছোট হয়। অত্যন্ত শুষ্ক জলবায়ুর সঙ্গে অভিযোজিত হবার জন্য এদের মূল সুদীর্ঘ হয়। এরা অভিযোজন করে থাকে সেখানে। অভিযোজন কি মানে শুষ্ক মানে গরম উষ্ণ অঞ্চলে এরা মানিয়ে নিয়ে চলে, ঠিক আছে। এদের সবসময় দেখবে এদের কোনো মানে এই সমস্ত গাছের বৈশিষ্ট্য কাঁটা জাতীয় হয়, এরা কাঁটা জাতীয় গাছ হয়, ঠিক আছে। কি বলেছে এদের মূল সুদীর্ঘ হয়, উষ্ণ স্থান বলে এদের মূল কিন্তু সুদীর্ঘ হয়। আর শুষ্ক ঋতুতে পাতাগুলো কাঁটায় পরিণত হয়। প্রথমেই বললাম যে কাঁটা জাতীয় এখানে উদ্ভিদ লক্ষ্য করা যায়। এই যে এখানে সব জলবায়ু অঞ্চলের কোথায় কি অবস্থান, কোথায় কি অরণ্য, সমস্ত কিছু এখানে দেখানো হলো, ঠিক আছে। এবার হচ্ছে হ্যাঁ আরেকটা কথা, এই উত্তর আমেরিকা অঞ্চলকে প্রেইরি তৃণভূমি আছে, ঠিক আছে। আমরা উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগে, ঠিক আছে, মধ্যভাগে তোমরা যদি দেখো যে এটা উত্তর আমেরিকা মহাদেশেরই মানে ম্যাপ, এর মধ্যভাগ মানে এর মধ্যভাগ জুড়ে কি হয়েছে, এই মধ্যভাগ জুড়ে হচ্ছে কি কানাডি মানে এর মধ্যভাগ জুড়ে হচ্ছে বরফাকৃতি অঞ্চল থাকে, ঠিক আছে। বসন্তকালে মানে শীতের বসন্তের শুরুর দিক থেকে এই বসন্তকালে কি হচ্ছে বরফের ভাগটা মানে বরফ কি গলে যায়, বরফ গলে যায়, যার কারণ কি হয় তৃণভূমি সৃষ্টি হয়, সেই তৃণীতে নানান ছোট ছোট গাছ জন্মায়, ঠিক আছে। এছাড়া বসন্তের শুরুর দিকে গম, এখানে গমের প্রচুর চাষ করা হয়, ঠিক আছে। গম চাষে এটা মানে পুরো প্রচুর পরিমাণে গম হয়, ঠিক আছে। বসন্তের শুরুর দিকে শীতের শুরুর দিকে মানে প্রচুর পরিমাণে গম চাষ হয়। তাই এই আমেরিকা মহাদেশের এই তৃণভূমিকে মানে মধ্যভাগের তৃণভূমিকে প্রেইরি তৃণভূমি বলা হয়, গম বলা হয়, ঠিক আছে। প্রেইরি তৃণভূমি মানে রুটির ঝুড়ি, রুটির ঝুড়ি বলে আখ্যা দেওয়া হয়, প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়, ঠিক আছে। এই মধ্যভাগ জুড়ে, ঠিক আছে, মধ্যভাগ জুড়ে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। এবার হচ্ছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল। হ্রদ অঞ্চল কি, এই হ্রদ কি করে সৃষ্টি হলো সেই সম্পর্কে জানতে হবে। হঠাৎ করে কি করে হ্রদ এলো সেই সম্পর্কে জানতে হবে। এখানে আমরা মানে চারটে মানে হ্রদটা তো এমনি হঠাৎ করে সৃষ্টি হয় না, হ্রদ তো সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হলো হ্রদটা, হাডসন উপসাগরকে কেন্দ্র করে কানাডীয় সিল্ট অঞ্চল গঠিত হয়েছিল। সেই কানাডীয় সিল্ট অঞ্চল পরে বিভাজিত হয়ে বিভিন্ন অববাহিকায় ভেঙে যায় এবং অববাহিকায় ভেঙে গিয়ে সেটা নানান হ্রদের সৃষ্টি হয়। এরকম ভাবে হ্রদ সৃষ্টি হয়েছিল। এবার দেখো উত্তর আমেরিকা মহাদেশের হ্রদ, 5টি হ্রদ লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে সুপিরিয়র, মিশিগান, হুরান, ইরি, অন্টারিও। পূর্ব অংশে, ঠিক আছে, পূর্ব অংশে 5টি হ্রদ রয়েছে, যেমন সুপিরিয়র, মিশিগান, হুরান, ইরি, অন্টারিও। এই বৃহৎ 5টি হ্রদের তীরবর্তী অঞ্চল নামে পরিচিত। 5টা হ্রদ মানে উত্তর আমেরিকা মহাদেশের পূর্ব অংশে 5টি হ্রদ রয়েছে, কি কি, সুপিরিয়র, মিশিগান, হুরান, ইরি, অন্টারিও। এই 5টি হ্রদ একসাথে অবস্থান করা একে পঞ্চহ্রদ বলা হয়, ঠিক আছে। পঞ্চহ্রদ তাহলে কি, এই দেখো এখানে দেখো দেয়া আছে সুপিরিয়র, মিশিগান, অন্টারিও, হুরান, ইরি, এই যে 5টি হ্রদ একসাথে অবস্থান করছে, দেখছো, তাই একে পঞ্চহ্রদ বলা হয়। তাহলে কি কি হ্রদ নিয়ে পঞ্চহ্রদ গঠিত, তখন কি বলবে, সুপিরিয়র, মিশিগান, হুরান, ইরি, অন্টারিও। এটা কিন্তু প্রশ্ন আছে, ঠিক আছে। পঞ্চহ্রদ কি কি হ্রদ নিয়ে গঠিত হয়েছে। এই যে অবস্থানটা দেখতে পাচ্ছ উত্তর আমেরিকার হ্রদ অঞ্চল, দেখো এই অঞ্চলটাই এখানে বড় আকারে দেখানো হয়েছে। এই অঞ্চলেই এই দেখো সুপিরিয়র আছে, মিশিগান আছে, হুরান আছে, ইরি আছে, অন্টারিও। এই 5টি হ্রদ একসাথে অবস্থান করছে, ঠিক আছে। এবার হচ্ছে কি খনিজ সম্পদ ও শিল্প। আমরা জানি যে উত্তর আমেরিকা খনিজ সম্পদ বা শিল্পেও প্রচুরভাবে উন্নত। কি বলেছে দেখো, বলছে খনিজ সম্পদ ও শিল্প, খনিজ সম্পদের সমৃদ্ধ এই অঞ্চলে প্রচুর পরিমাণে
কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনাপাথর, দস্তা, লবণ, জিপসাম ইত্যাদি বৃদ্ধি ঘটায়, মানে পাওয়া যায়। সমৃদ্ধটা কেন হচ্ছে? এই যে সমৃদ্ধটা কেন হচ্ছে বলছে খনিজ সম্পদ ও শিল্প খনিজ সম্পদে সমৃদ্ধ। এই উত্তর আমেরিকা মহাদেশে খনিজ সম্পদে সমৃদ্ধ কেন? এখানে প্রচুর পরিমাণে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, চুনা পাথর ইত্যাদি খনিজ, মানে দস্তা, লবণ, জিপসাম ইত্যাদি খনিজ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে প্রচুর পরিমাণে খনিজ পাওয়া যায়। এবার এই অঞ্চলটা আবার শিল্পেও প্রচুর পরিমাণে উন্নত। কেন শিল্পে উন্নত? কি আছে, কি পরিস্থিতি আছে যার কারণে শিল্পেও প্রচুর পরিমাণে উন্নত? আমরা এখানে দেখলাম খনিজ সম্পদেও উন্নত, যেমন প্রচুর পরিমাণে জিপসাম ইত্যাদি খনিজ সম্পদ পাওয়া যায়। আবার যে শিল্পেও প্রচুর পরিমাণে উন্নত। কেন উন্নত? তার কারণগুলো কি কি দেখো। প্রথমেই বলেছে কি পর্যাপ্ত মূলধন। উত্তর আমেরিকা মহাদেশ একটি পর্যাপ্ত পরিমাণে মূলধনশালী এক দেশ, মহাদেশ। প্রচুর পরিমাণে সেখানে অর্থ পাওয়া যায়, পর্যাপ্ত, তাদের সেই মতো শিল্প গড়ে তোলার মতো, উন্নত করার মতো পর্যাপ্ত পরিমাণে মূলধন সেখানে রয়েছে। একটা শিল্প গড়ে তুলতে গেলে সেখানে মূলধনটাই হচ্ছে মেন। মূলধন মানে টাকা, টাকা না হলে তো কিছু হয় না, সেই টাকা তো থাকতে হবে একটা শিল্প গড়ে তোলার জন্য। এই উত্তর আমেরিকাতে সেই পর্যাপ্ত পরিমাণে টাকা, মূলধন রয়েছে। এবার কি বনজ সম্পদ বা প্রাণী কাঁচামাল, খুব ইম্পর্টেন্ট। শিল্প গড়ে তুলতে গেলে তার কাঁচামাল তো দরকার। আমরা যখন কোনো কিছু রান্না করি তখন আমাদের কাছে কি সবজি দরকার, কাঁচামালটা তো দরকার হয়। তেমনি শিল্প গড়ে তোলার জন্য সেখানকার কাঁচামালটা, বনজ সম্পদ, যেমন বনজ সম্পদ, প্রাণীজ কাঁচামালটা দরকার, সেটা কিন্তু আছে উত্তর আমেরিকাতে। আমরা দেখলাম কি সেখানে বিভিন্ন মানে বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন রকমের অরণ্য লক্ষ্য করা যাচ্ছে। দেখলাম তো আমরা কত রকমের অরণ্য আছে, তাহলে আমরা বনজ সম্পদটা পেয়ে যাচ্ছি। এছাড়া প্রাণী কাঁচামাল, যেমন ধরো আমরা দেখলাম যে মধ্যভাগের সমভূমিতে বসন্তের দিকে গম হচ্ছে, এটা একটা কৃষিজ হলো। তারপর ধরো ওখানেই তো তোমার দুগ্ধ জাতীয় মানে প্রাণীদের খাবারও তৈরি হচ্ছে না, তাহলে গবাদি পশুও প্রচুর পরিমাণে সেখানে থাকছে। প্রাণীরও তো সেখানে কাঁচামাল আছে, ঠিক আছে, প্রাণীজ সম্পদও তো সেখানে আছে। এছাড়া আছে কি জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা। তোমরা দেখছো চারিদিকে সাগর, মহাসাগর দিয়ে ঘেরা, তাহলে সেখানে জল তো পাচ্ছেই, তাহলে জলকে কেন্দ্র করে জলবিদ্যুৎও আমরা সৃষ্টি করতে পারবে তারা, যার কারণে জলবিদ্যুতেরও সুবিধা আছে। ঘন জনবসতি, এখানে জনবসতিও ঘন। আচ্ছা আমাকে তো বলতেই পারো, জনবসতি ঘন হলে তো সেখানে কাজেরও অভাব হবে, সেখানে তো মানে দেশের উপর চাপ হবে, সেখানে তো কিছু করাই যাবে না, যেটা আমাদের ভারতে হচ্ছে। কিন্তু সেখানে কিছু করে হচ্ছে, সেখানে কিন্তু জনবসতি ঘন আছে, কিন্তু সেখানে পর্যাপ্ত পরিমাণে আছে। সেখানকার মানুষরা সব দক্ষ, প্রত্যেকজন কাজ করে, তাদের মানে প্রত্যেকজন দক্ষ মানুষ, ঠিক আছে। জলের সহজলভ্যতা, মানে আমরা জানলাম যে চারিদিক সাগর দিয়ে ঘেরা, মহাসাগর দিয়ে ঘেরা, মানে জল প্রচুর আছে, তাহলে যেখানে জলের অভাব নেই, জল আছে, তাহলে জলও তারা পাচ্ছে, ঠিক আছে। আবার তাছাড়া কি ঘন জনবসতি, মানে সেখানে কি দক্ষ শ্রমিকও পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই সমস্ত কারণের জন্যই তারা শিল্পে বেশি উন্নয়ন ঘটিয়েছে, উন্নতি ঘটিয়েছে, ঠিক আছে। এছাড়াও তারা শুধুমাত্র শিল্পে উন্নয়ন ঘটায়নি, কৃষিকাজ, পশুপালনেও উন্নত। কি করে, কেন? এখানে তারা কৃষিকার্য করে। কিরকম কৃষিকাজ করে জানো? ওরা শস্যাবর্তন পদ্ধতিতে কৃষিকাজ করে। শস্যাবর্তন পদ্ধতি মানে কি? আবার শস্যাবর্তন পদ্ধতি হচ্ছে একই জমিতে একই রকম চাষ করে না, একই রকম ফসলের চাষ করে না, তারা বিভিন্ন রকম ফসলের চাষ করে, ঘুরিয়ে ফিরিয়ে একই জমিতে বিভিন্ন রকম ফসলের চাষ করা হয়। এই পদ্ধতিকে শস্যাবর্তন চাষ বলা হয়। ওরা শস্যাবর্তন চাষ করে, শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করে। এর মাধ্যমে তারা গম, আপেল, ভুট্টা ইত্যাদি ধরনের ফসল তারা ফলাচ্ছে। তাহলে কি যেই জমিতে
একটা ফল মানে একটা ফসলের চাষ করার থেকে বিভিন্ন রকমের ফসলের চাষ হলে সেখানে তো আরো বেশি পরিমাণে ফসল উৎপন্ন হবে, তাহলে আরো বেশি লাভ, আরো বেশি উন্নতি ঘটবে, তাই না? কি বলেছে দেখো, কৃষিকাজে উন্নতি হওয়ার কারণটা কি তাহলে? নাতিশীতোষ্ণ জলবায়ু, এখানকার জলবায়ুটাই হচ্ছে নাতিশীতোষ্ণ, যা কৃষিকার্যে খুব উন্নত ঘটায়। বিস্তীর্ণ তরঙ্গাকার সমতল ভূমি, তাহলে কি এখানকার ভূমিও সমতল ভূমি। আধুনিক প্রযুক্তি, মানে এখানকার প্রযুক্তি হচ্ছে উন্নত, এটা হচ্ছে উন্নত প্রযুক্তি, মানে প্রযুক্তি বলতে কি বলবো, উন্নত যেমন পদ্ধতি বললাম, শস্যাবর্তন পদ্ধতি, এরকম নানান রকম প্রযুক্তিতে উন্নত, এরা উন্নত প্রযুক্তি ওরা অ্যাপ্লাই করে, নিয়োগ করে, ঠিক আছে, পদ্ধতি তারা চাষের ক্ষেত্রে প্রয়োগ করে, যার কারণে প্রচুর পরিমাণে ফসল তারা উৎপন্ন করে। এবার কি বলেছে, উর্বর চারনজের মৃত্তিকা, এটা খুবই ইম্পর্টেন্ট, উর্বর চারনজের মৃত্তিকার কারণে এখানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হয়। ঘন জনবসতি, সেই ঘন জনবসতি, যত মানুষ বেশি থাকবে তাদের খাবার তো দরকার, তাহলে তারা প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন করবে। ফসল উৎপন্ন করার কারণে তারা কি বাড়তিও ফসল উৎপন্ন করবে, তো তারা তাদের খাবারের থেকেও তো মজুদ ফসল বেশি উৎপন্ন করবে, যেটা কি আমরা বাইরের দিকে তারা রপ্তানি করতে পারে, তো যার কারণে তারা টাকা পাচ্ছে। ঘন জনবসতি হলো, এছাড়াও কি দক্ষ শ্রমিকও পাচ্ছে তারা, দক্ষ কৃষক পাচ্ছে তারা, তাই না? এবার কি পর্যাপ্ত জলের এখানে অভাব নেই, জল তো পর্যাপ্ত পরিমাণেই আছে, যার কারণে কৃষিকার্যের সুবিধা বেশ, তাই না? কৃষিকাজে মেন কি জল চাই, জল যদি না থাকে কৃষিকাজ কি করে হবে? কিন্তু এখানে তো মানে উত্তর আমেরিকা মহাদেশটাই তো মানে সাগর মহাসাগর দিয়ে ঘেরা, পুরো মহাসাগর দিয়ে ঘেরা, তাই না? তাহলে সেখানে তো জল পর্যাপ্ত পরিমাণে আছে, তাহলে সেখানে তো কৃষিকাজ আরো বেশি উন্নত হবে। পশুপালনে উন্নত কেন? বলছে পর্যাপ্ত পশু খাদ্য, সমভূমি অঞ্চলে পশু খাদ্য মানে পশু খাদ্য পাওয়া যায়, তৃণভূমি অঞ্চলে পর্যাপ্ত জল পর্যাপ্ত পরিমাণে আছে। বিস্তীর্ণ সমভূমি অঞ্চল আছে, সেখানে পশুরা চড়তে পারে। 4 শীতল জলবায়ু, এখানকার জলবায়ুর সাথে পশুরা খাপ খাইয়ে নেয়, শীতল জলবায়ু তাদের থাকতেও কোনো অসুবিধা নেই, বুঝতে পারছো? তাই পশুপালনেও উন্নত, শিল্পেও উন্নত, কৃষিতেও উন্নত, তাহলে সব থেকে উন্নত দেশ, তাই তো? এখান থেকে আমরা কি জানলাম, সব থেকে উন্নত দেশ, তাই তো? এবার হচ্ছে কানাডীয় সিল্ট অঞ্চল। এই কানাডীয় সিল্ট অঞ্চলটা কি আবার? কি বলেছে দেখো, কানাডীয় সিল্ট অঞ্চলটি পূর্বে 55 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে পশ্চিমে প্রায় 120 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত এবং দক্ষিণে 45 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 82 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত বিস্তৃত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এটা হাডসন উপসাগর, এই যে তোমরা এই অঞ্চলটা দেখতে পাচ্ছ না, ব্রাউন কালার, এই ব্রাউন কালার অঞ্চলটি হচ্ছে কানাডীয় সিল্ট অঞ্চল। এই অঞ্চলটা থেকে কি হ্রদের সৃষ্টি হয়েছে, আমরা জানলাম যে হাডসন উপসাগরকে কেন্দ্র করে কানাডীয় সিল্ট অঞ্চল ছিল, সেগুলো ভেঙে গিয়ে অববাহিকার সৃষ্টি হয়েছে, অববাহিকা পরে কি হ্রদের সৃষ্টি হয়েছে, তাই তো? ক্ষয়কার্যের ফলে হ্রদের সৃষ্টি হয়েছে, এই যে এই অঞ্চলটাই দেখতে পাচ্ছ তো। আচ্ছা, কি বলেছে, কানাডীয় সিল্ট অঞ্চলে পূর্বে ল্যাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্রেট বিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ হ্রদ ইত্যাদি। চারিদিকে নানান রকম হ্রদ আছে, যেমন ধরো কানাডীয় সিল্ট অঞ্চল পূর্বে আছে ল্যাব্রাডর উচ্চভূমি, পশ্চিমে গ্রেট বেরিয়ার, গ্রেট স্লেভ, আথাবাস্কা, উইনিপেগ হ্রদ, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। উত্তরে সুমেরু মহাসাগর, দক্ষিণে উত্তরে আমেরিকার বৃহৎ পঞ্চহাত বা সেন্ট লরেন্স নদী উপত্যকা এখানে অবস্থিত, এটা হচ্ছে এর সীমা, ঠিক আছে? কি বলেছে যে উত্তরে সুমেরু মহাসাগর, মানে উত্তরের দিকটা সুমেরু মহাসাগর, দক্ষিণে উত্তর আমেরিকার বৃহৎ পঞ্চহ্রদ কি 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 জানলাম, সুপিরিয়র, মিশিগান, অন্টারিও, ইরি, হুরন, এই যে 5টা হ্রদকে পঞ্চহ্রদ বলা হয়, তো সেই পঞ্চহ্রদ সেন্ট লরেন্স নদীর উপত্যকা নিয়ে এই কানাডীয় সিল্ট অঞ্চলে অবস্থান করছে।
এবার কি বলছে, ভূপ্রকৃতি ও নদ নদী, সেখানে কি ভূপ্রকৃতি ও নদ নদী আছে। বলছে কানাডীয় সিল্ট অঞ্চলটি পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডের অন্তর্গত। এই অঞ্চলটি প্রধানত গ্রানাইট এবং মিস শিলা দ্বারা গঠিত। তাহলে কি শিলা দ্বারা? গ্রানাইট এবং মিস শিলা দ্বারা গঠিত। তাই এই অঞ্চল শক্ত পাথরের মতো। দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কার্যের ফলে এই অঞ্চলটি বর্তমানে ক্ষয়প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। এখানে বেশি পরিমাণে ক্ষয়ের কারণে এই অঞ্চলটি ক্ষয়ের প্রাপ্ত মালভূমিতে পরিণত হয়েছে। এবার কি জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদ কি কি আছে, কি বলেছে দেখো। বলেছে শিল্প অঞ্চলের উত্তর অংশটি সিল্ট অঞ্চলের উত্তর অংশটি অতি শীতল তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অন্তর্গত। বছরের প্রায় 7 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই সময় অঞ্চলটি বরফাচ্ছন্ন থাকার জন্য কাজকর্ম করা ও যাতায়াত প্রায় অসম্ভব হয়ে ওঠে। ঠিক আছে, কি বলেছে, এই সময় অঞ্চলটি বরফ দিয়ে ঢাকা থাকলে কি করে সেখানে যাতায়াত করবে, তাই না? সেই জন্যই বলেছে যে যাতায়াত বা কাজকর্ম কি হয়, অসম্ভব হয়ে ওঠে। গ্রীষ্মকাল এখানে খুবই ক্ষণস্থায়ী, তাপমাত্রা খুব বেশি বাড়ে না, প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের মতো গ্রীষ্মকাল হয়, কিন্তু সেখানে 10 ডিগ্রি সেলসিয়াস হয়। আর প্রায় সবসময় হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে। বৃষ্টিপাত এখানে খুবই কম, অধিকাংশই হয় গ্রীষ্মকালে। মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় বছরে 40 সেমির কম, মানে প্রচুর কমই বৃষ্টিপাত হয়, 40 সেমির কম। সিল্ট অঞ্চলের উত্তরে এইরূপ জলবায়ুর জন্য এখানে শৈবাল, গুল্ম, ওষুধি গাছ ছাড়া বড় কোনো গাছ জন্মাতে পারে না। এখানে তো জলই কম আছে, মানে বৃষ্টিপাতই তো কম, তাহলে কি করে গাছ উৎপন্ন হবে কানাডিয়া সিল্ট অঞ্চল। ঠিক আছে, এই দেখো কানাডিয়া সিল্ট মানে এই যে তোমার হ্রদের অঞ্চলটা জুড়েই, এটা হ্রদ অঞ্চল, মানে এই যে হ্রদ অঞ্চল দেখলে, এই হ্রদ অঞ্চলের ওপরটাই হচ্ছে কানাডিয়া সিল্ট অঞ্চল, তাই তো? আমরা আগেই দেখলাম যে হ্রদ জুড়ে উত্তরে মানে হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই অঞ্চলটা অবস্থান করছে, এর নিচেই হচ্ছে সুপিরিয়র হ্রদ। ঠিক আছে, নেক্সট কি দেখো, বলছে সিল্ট অঞ্চলের দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অংশটি জলবায়ু উষ্ণ প্রকৃতির। এই অঞ্চলে বার্ষিক গড় 4 ডিগ্রি সেলসিয়াস। এই অঞ্চলে প্রচুর পরিমাণে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য দেখা যায়, যেমন পাইন, ফার, বার্চ, ম্যাপল ইত্যাদি। মানে দক্ষিণ ও দক্ষিণ পূর্বের অংশটি জলবায়ু উষ্ণ প্রকৃতির, বার্ষিক উষ্ণতা 4 ডিগ্রি। এই অঞ্চলটাতে কিছু পরিমাণে সরলবর্গীয় বৃক্ষ লক্ষ্য করা যায়, যেমন পাইন, ফার, ম্যাপল ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা, কানাডীয় সিল্ট অঞ্চল শিল্পে উন্নত হওয়ার কারণ। কানাডিয়া শিল্প অঞ্চল আবার শিল্পে উন্নত কেন? বলছে খনিজ সম্পদের সহজলভ্যতা, এখানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। গাছের নাই সৃষ্টি হোক, খনিজ আছে। ঠিক আছে, উন্নত প্রযুক্তি, দক্ষ কারিগর, প্রযুক্তিতে তারা উন্নত প্রযুক্তি প্রয়োগ করে। দক্ষ কারিগর মানে মানুষ দক্ষতার সাথে সেখানে কাজ করে। জলবিদ্যুতের সুবিধা, জলবিদ্যুৎ মানে চারিদিকই হচ্ছে কি সাগরে, মহাসাগরে ঘেরা, তাহলে তো সেখানে জলের প্রাচুর্যতা থাকবেই, তাই না? সুলভ জলপথের সুবিধা, জলপথের তো সেখানে সুবিধা আছে, চারিদিকই তো সাগর মহাসাগরে ঘেরা। এই কারণে কানাডিয়া সিল্ট অঞ্চল খনিজ অঞ্চল শিল্প উন্নত হওয়ার কারণ। ঠিক আছে, খনিজ সম্পদের প্রাচুর্যতা শিল্পে, কিন্তু ঠিক আছে, খনিজ সম্পদের প্রাচুর্যতা, উন্নত প্রযুক্তি, দক্ষ কারিগর, জলবিদ্যুতের সুবিধা, সুলভ জলপথের সুবিধা। ঠিক আছে, কাঠ শিল্পেও এটি খুব উন্নত কেন? পরিবহনের সুবিধা, এখানে পরিবহনের সুবিধা আছে। জলবিদ্যুতের সুবিধা, উন্নত প্রযুক্তিতে কাঠ চেরাই, মানে উন্নত প্রযুক্তিতে ওরা কাঠ চেরাই করে, তারপরে কি দ্রুততার সাথে ওরা কাঠ চেরাই করতে পারে। দক্ষ কারিগর, প্রচুর মূলধন এখানে প্রচুর আছে শিল্পে উন্নত হওয়ার কারণ। ঠিক আছে, এই যে কানাডিয়া সিল্ট অঞ্চলে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা আজকে কি জানলাম যে উত্তর আমেরিকার কি জলবায়ু, সেখানকার কেন শিল্প উন্নত, কেন কৃষিকার্যে উন্নত, কেন পশুপালনের দিক থেকে উন্নত, কিসের জন্য উন্নত। তোমাদের যে পয়েন্টগুলো দেখালাম সেই পয়েন্টগুলো মনে রাখবে, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। সেই পয়েন্ট অনুযায়ী তোমরা লিখবে,
তোমরা নিজেরাই বানিয়ে লিখে ফেলতে পারবে। প্রত্যেকটা উন্নয়নের পিছনে মূলধন আছে, প্রযুক্তি আছে, দক্ষ কারিগর আছে, জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধা আছে, এইগুলো হচ্ছে মেন। আর হচ্ছে কাঁচামালের প্রাচুর্যতা থাকতেই হবে, নাহলে কিন্তু কোনো কিছু শিল্প গড়ে উঠবে না। সে কৃষিজ বলো, কৃষিজের জন্য কাঁচামালের প্রাচুর্যতা, জলবায়ু দরকার, খনিজ বলো, ঠিক আছে? এই পয়েন্ট গুলো মনে রাখবে, তাহলেই তোমরা পারবে। আচ্ছা, থ্যাংকস তোমার এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে লিখে জানাও। আর তোমরা আমাদের স্কুলওয়ালা ইনফোতে গিয়ে সমস্ত এই সম্বন্ধে মানে উত্তর আমেরিকা সম্পর্কে যাবতীয় প্রশ্নের আনসার দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নিও, তোমাদের পড়তে সুবিধা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।